ফার্মাকোডিনামিকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। ফার্মাকোডিনামিকের আগের ক্লাসগুলোতে আমরা ফার্মাকোডিনামিক বলতে আমরা কী বুঝি, দ্যাট ইজ মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড ইফেক্ট অফ দ্য ড্রাগ। এই মেকানিজম অফ অ্যাকশন আমরা পড়েছি কিছু নন স্পেসিফিক, কিছু স্পেসিফিক মেকানিজম। নন স্পেসিফিক মেকানিজমে আমরা যেমন জেনেছি কি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে, পেপটিক আলসার ডিজিজে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করা হয় অ্যান্টাসিড দিয়ে, দ্যাট ইজ দ্য নন স্পেসিফিক মেকানিজম। অ্যান্ড অলসো ইউজ দ্য পারগেটিভস, ম্যাগনেশিয়াম সালফেট অ্যান্ড 7 মলিকুল অফ ওয়াটার, ইপসাম সল্ট যেটাকে বলি আমরা। এরকম আমরা ডায়ুরেটিক্স জেনেছি, এর এক্সাম্পলে ম্যানিটল, ডেক্সট্রান, আরও অনেক এরকম আরও এক্সাম্পল জেনেছিলাম যে নন স্পেসিফিক মেকানিজমে যারা কাজ করে, দ্যাট ইজ ড্রাগের প্রেজেন্সটাই হলো প্রডিউসেস দেয়ার অ্যাকশন। আর স্পেসিফিক মেকানিজম আমরা কি বলেছিলাম, যে ড্রাগস গো টু দ্য স্পেসিফিক সাইট, বাইন্ড উইথ দ্য রিসেপ্টর অ্যান্ড ফর্ম এ ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স অ্যান্ড কজেস দ্য ডিজায়ার্ড ড্রাগ অ্যাকশন। তো এখন এই যে স্পেসিফিক দ্যাট ইজ স্পেসিফিক কম্পোনেন্ট অফ দ্য সেল, এই যে সেলের যে স্পেসিফিক কম্পোনেন্টের সাথে বাইন্ড করে, অল আর প্রোটিন ইন নেচার, the molecular targets of the drugs are receptor, enzymes, ion channels, carrier or transporter. এরকম আমরা জেনেছি। দ্য রিসেপ্টরের ডেফিনিশন আমরা আগের ক্লাসে জেনেছি, হোয়াট ইজ রিসেপ্টর। The receptor are the macromolecular structure which are protein or lipoprotein in nature, situated in the cell membrane or within the cell, that is cytoplasm or nucleus, having chemorecognition property, with which drug binds mostly reversibly and form a drug receptor complex and a conformational change that initiate the chain of characteristic events of the drug. এরকম আমরা রিসেপ্টর সম্বন্ধে আগের ক্লাসগুলোতে জেনেছি, তাদের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু লোকেশন অন দ্য সেল মেমব্রেন, উইদিন দ্য সাইটোপ্লাজম, উইদিন দ্য নিউক্লিয়াস। তারপরে আমরা রিসেপ্টরকে ক্লাসিফাই করেছি ব্রডলি, প্রাইমারি, সেকেন্ডারি, প্রাইমারি অর স্পেসিফিক, সেকেন্ডারি অর নন স্পেসিফিক অর সাইলেন্ট অর ডেড রিসেপ্টর বলেছি। তো এই যে প্রাইমারি অর স্পেসিফিক রিসেপ্টর, সেখানে আমরা দুটো সাবডিভিশন করেছিলাম, একটা হলো ফিজিওলজিক্যাল অর ফার্মাকোলজিক্যাল অর অ্যাক্টিভ রিসেপ্টর, আরেকটাকে আমরা বলেছি স্পেয়ার অর রিজার্ভ রিসেপ্টর। তো ফিজিওলজিক্যাল অর ফার্মাকোলজিক্যাল অর অ্যাক্টিভ রিসেপ্টর কারা, ড্রাগস selectively combined with this receptor and produce the action, that is maximal response. They are only 1 to 2%, যেমন কোলিনার্জিক রিসেপ্টর, অ্যাডেনার্জিক রিসেপ্টর, হিস্টামিনিক রিসেপ্টর, এইগুলো আমরা বলেছি কি ফিজিওলজিক্যাল আর ফার্মাকোলজিক্যাল আর অ্যাক্টিভ রিসেপ্টর। আর আরেকটা কি স্পেয়ার আর রিজার্ভ রিসেপ্টর, দ্যাট ইজ অ্যানাটমিক্যালি অ্যান্ড ফাংশনালি দিস রিসেপ্টর আর সেম অ্যাজ ফিজিওলজিক্যাল আর ফার্মাকোলজিক্যাল রিসেপ্টর, বাট they do not act normally. They come into play only when the pharmacological receptor are exhausted or blocked. এখানে এক্সাম্পল আমরা বলেছিলাম about 98 to 99% of the beta receptor of the heart, nicotinic receptor, 80 to 90% of the insulin receptor, এগুলোকে আমরা বলেছি কি আমাদের স্পেয়ার আর রিজার্ভ রিসেপ্টর। আবার আরেকটাকে আমরা কি বললাম, সেকেন্ডারি আর নন স্পেসিফিক আর সাইলেন্ট আর ডেড রিসেপ্টর, সেখানে আমরা বলছি যে এনি ড্রাগ ক্যান কম্বাইন উইথ দিস রিসেপ্টর, সো দ্য রিসেপ্টর আর নন স্পেসিফিক। ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স ইজ ফার্মাকোলজিক্যালি inert or inactive and does not produce any pharmacological action, so the receptor are called silent or dead. And the receptor act only as a storehouse of the drug and prolongs the pharmacological effect. আবার আমরা ফাংশনাল ক্লাসিফিকেশন করেছি রিসেপ্টরের, রেগুলেটরি প্রোটিন, কিছু অটোকয়েড, হরমোন, নিউরোট্রান্সমিটার, তাদেরকে আমরা বলেছি রেগুলেটরি প্রোটিন। তারপরে এনজাইম অ্যাক্টস অ্যাজ এ রিসেপ্টর, ট্রান্সপোর্ট প্রোটিন অ্যাক্টস অ্যাজ এ রিসেপ্টর, স্ট্রাকচারাল প্রোটিন যেমন মাইক্রোটিবিউলস, টিবিউলিন, কলচিসিন অ্যাজ এ রিসেপ্টর, অ্যাক্টস অ্যাজ এ রিসেপ্টর। এখন অ্যাকর্ডিং টু লোকেশন বা গোথ ক্লাসিফিকেশন বলা যায়, অথবা আমরা বলতে পারি যে কি কম্পোজিট ক্লাসিফিকেশন আর কি। মেজর রিসেপ্টর ফ্যামিলিকে আমরা 4টা ভাগে ভাগ করে জেনেছি, যে একটা হলো ligand gated ion channel, G protein coupled receptor, enzyme linked receptor, intracellular receptor. তো লাইগেন্ড আমরা গত ক্লাসে জি প্রোটিন কাপল রিসেপ্টর একটুখানি আলোচনা করেছি, তো লাইগেন্ড গেটেড আয়ন চ্যানেল আজকে আমরা পড়ব।
তো আমরা এই যে চারটা ফ্যামিলিতে ভাগ করেছি, লাইগেন গেটেড আয়ন চ্যানেল, দ্যাট ইজ টাইপ 1, জি প্রোটিন কাপল রিসেপ্টর টাইপ 2, এনজাইম লিঙ্ক রিসেপ্টর দ্যাট ইজ টাইপ 3, অ্যান্ড ইন্ট্রাসেলুলার রিসেপ্টর টাইপ 4। তো এদের লোকেশন যেমন টাইপ 1 যেটা সেটা হলো সেল মেমব্রেনে থাকবে, হ্যাঁ, সেল মেমব্রেনে থাকবে। টাইপ 2 সেল মেমব্রেনে, টাইপ 3 যেটা এনজাইম লিঙ্কড ইজ অলসো ইন দ্য সেল মেমব্রেন, অনলি দ্য ইন্ট্রাসেলুলার রিসেপ্টর এটা কোথায় থাকে, সাইটোসোলে, দ্যাট ইজ দ্যাট এটা নামই হলো ইন্ট্রাসেলুলার। হ্যাঁ, আচ্ছা, তো তারপর এদের ইফেক্টর যদি আমরা আলোচনা করি তাহলে লাইগেন গেটেড আয়ন চ্যানেল এর হলো ইফেক্টর হলো আয়ন চ্যানেল। আর জি প্রোটিন কাপল আমরা আগে দেখেছি যে এনজাইম আর চ্যানেল। এনজাইম লিঙ্কটে হলো টাইরোসিন কাইনেজ, এটা আমরা পরে জানবো। ইন্ট্রাসেলুলারে হলো ভায়া জেনেটিক ট্রান্সক্রিপশন, এটাও আমরা পরে জানবো। কাপলিং হলো ইন কেস অফ লাইগেন গেটেড আয়ন চ্যানেল দ্যাট ইজ ডিরেক্ট কজেস দ্য অ্যাক্টিভেশন অফ আয়ন চ্যানেল। In case of G protein couple receptor that is indirect, that is involvement of G protein, যেটা আমরা লাস্ট ক্লাসে জেনেছি। এবং এনজাইম লিঙ্কটের ক্ষেত্রে হলো কাপলিং টু ডিরেক্ট, এবং ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের ক্ষেত্রে এটা হলো ইনডিরেক্ট। আর কিছু কিছু এক্সাম্পল প্রত্যেকটারই আমাদের জেনে রাখতে হয়, যেমন নিকোটিনিক রিসেপ্টর ইজ দ্য এক্সাম্পল অফ লাইগেন গেটেড আয়ন চ্যানেল। তারপর গাবা রিসেপ্টর, তারপর সোডিয়াম চ্যানেল, গ্লুটামেট, অ্যাসপার্টেট, এগুলো হলো উইদিন মিলি সেকেন্ডে কাজ করে। ফার্স্টেস্ট রিসেপ্টর বলা হয়, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্টেস্ট রিসেপ্টর। হ্যাঁ, তাহলে লাইগেন গেটেড আয়ন চ্যানেল, নিকোটিনিক রিসেপ্টর, গাবা রিসেপ্টর, তো এটা হলো ফার্স্ট রিসেপ্টর, উইদিন মিলি সেকেন্ডেও না, উইদিন মিলি সেকেন্ডে এরা কাজ করে। জি প্রোটিন কাপল রিসেপ্টর এক্সাম্পল যেমন মাস্কারিনিক রিসেপ্টর, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, মরফিন রিসেপ্টর, ওপিয়েড রিসেপ্টর, এরা কাজ করে উইদিন সেকেন্ডে। এনজাইম লিঙ্কড রিসেপ্টর এক্সাম্পল ইজ দ্য ইনসুলিন রিসেপ্টর, গ্রোথ হরমোন রিসেপ্টর, এরা কাজ করে উইদিন মিনিটস। এবং যেটা ইন্ট্রাসেলুলার রিসেপ্টর সেটা উইদিন আওয়ার্স। এই জন্য স্টেরয়েড ইজ দ্য এক্সাম্পল অফ ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। স্টেরয়েডের অ্যাকশন শুরু হয় কি, দেরি করে। স্টেরয়েড দিলাম, অ্যাকশনটা শুরু হবে দেরি করে। আবার আচ্ছা, এটা আমরা একই জিনিসের ছবি দেখতে পাচ্ছি। আবার আমরা কিছু বলেছি যে আয়োনোট্রপিক, মেটাবোট্রপিক, এভাবেও আমরা রিসেপ্টরকে বলেছি। হ্যাঁ, যে সেল সারফেসে যারা থাকে তাদেরকে একটা, যেমন আমরা আয়োনোট্রপিক বলছি হলো লাইগেন গেটেড আয়ন চ্যানেলকে, জি প্রোটিন কাপল রিসেপ্টরকে বলছি মেটাবোট্রপিক। আর লাইগেন রেগুলেটেড ট্রান্সমেমব্রেন তো বুঝতেই পারছি আমরা। আর ইন্ট্রাসেলুলার দ্যাট ইজ নিউক্লিয়ার রিসেপ্টর, এভাবেও আমরা বলতে পারি। মেটাবোট্রপিক রিসেপ্টর কোনগুলো, আয়োনোট্রপিক রিসেপ্টর কোনগুলো, হ্যাঁ, এরকম অনেক সময় ধরা হয়। তো আয়োনোট্রপিক রিসেপ্টর, মেটাবোট্রপিক রিসেপ্টর কাকে বলে, এগুলো আমরা আগের ক্লাসে আসলে পড়েছি, এই জন্য নতুন করে আর বলছি না। যে আয়োনোট্রপিক রিসেপ্টর অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড আয়ন চ্যানেলস ফর্ম ওয়ান কমপ্লেক্স। আর ইন কেস অফ মেটাবোট্রপিক রিসেপ্টর, যেটা ডান সাইডে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, মেটাবোট্রপিক রিসেপ্টর আর কাপলড উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড আয়ন চ্যানেলস বাই আ সেকেন্ড ম্যাসেঞ্জার ক্যাসকেড। হ্যাঁ, উপরে দেখা যাচ্ছে যে সেকেন্ড ম্যাসেঞ্জার দিয়ে তারা কাপল হয়। হ্যাঁ, আচ্ছা, এখন ওই যে যেটা বললাম জি প্রোটিন কাপল রিসেপ্টর আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তাই এটা ডিটেলস আর আলোচনা করবো না। জি প্রোটিন কাপল রিসেপ্টর ইজ দ্য লার্জেস্ট ফ্যামিলি। এটা তিনটা কম্পোনেন্ট আমরা জেনেছি, মানে 7টা 7 মেমব্রেন স্প্যানিং 7 আলফা হেলিকেল ছিল 7টা। হ্যাঁ, জি প্রোটিনের আলফা সাব ইউনিট, জিটিপিএস, সাইক্লিক এমপি, IP3, ফসফোলাইপেজ A2 আয়ন চ্যানেল, এগুলো আলোচনা হয়ে গেছে। কিভাবে স্টেপ ওয়াইজ লিগেন্ড বাইন্ডিং হয়, জি প্রোটিন অ্যাক্টিভেশন হয়, কিভাবে সাইটোপ্লাজমিক সাইড অ্যাক্টিভেশন ইফেক্টর আয়ন চ্যানেল আর এনজাইম চেঞ্জ হয়, ইন্ট্রাসেলুলার সেকেন্ড ম্যাসেঞ্জার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজকের টপিক লাইগেন গেটেড আয়ন চ্যানেল। লাইগেন গেটেড আয়ন চ্যানেল আমরা জানবো একটা খান একাডেমির একটা ভিডিওতে ভয়েস এডিট করে ওখানে একটু এক্সপ্লেন করার চেষ্টা করেছি আমি, সেটা আছে আমাদের এই ভিডিওর পরেই আমরা পাবো সেটা। তো লাইগেন গেটেড আয়ন চ্যানেল কীভাবে কাজ করে। তো এই লাইগেন গেটেড আয়ন চ্যানেল আসলে যেটা আমাদের আজকের ক্লাসে পড়া, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা একটু ভাগ করে বলি যে লাইগেন গেটেড
আয়ন চ্যানেল, আয়নোট্রপিক রিসেপ্টর যেটা আমরা বলি, লাইগেন দ্যাট ইজ ড্রাগ আর সিগন্যাল মলিকুল। আমরা আগেই জানি আমরা লাইগেন বলতে কী বুঝি, যেটা পার্টিকুলার বাইন্ডিং সাইটে বাইন্ড করে ওই চ্যানেলকে ওপেন করে, সিম্পলি ড্রাগ মলিকুল আর সিগন্যাল মলিকুল। হ্যাঁ, আচ্ছা। তো গেটেড কি, যে রাস্তা, গেট মানে রাস্তা বা দরজা, এটা আমরা জানি। হ্যাঁ, লাইগেন গেটেড আয়ন চ্যানেল। তাহলে একটা দেয়ালের মধ্যে একটা যদি দরজা বানানো হয়, তাহলে এই পারপাসটা কি? এর পারপাসটা হলো ভিতরে এবং বাইরের পার্সন আর ইন্ডিভিজুয়ালের মুভমেন্টকে সে কন্ট্রোল করবে। যতক্ষণ গেট বন্ধ থাকবে ততক্ষণ কোনো পার্সন ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে যেতে পারবে না, এই তো। এদেরকে রেসপেক্টিভলি ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে মুভ করতে গেলে সেই গেটকে ওপেন করতে হবে। সেই গেটকে ওপেন করার জন্য একজন গেটম্যান লাগবে। এবং এই কনসেপ্টটি হলো আয়ন চ্যানেলের সাথে সম্পৃক্ত, দ্যাট ইজ গেট কন্ট্রোল করে আয়নের মুভমেন্ট। হ্যাঁ, আচ্ছা। আয়ন এখন লাইগেন গেটেড, তাহলে একে গেট করে কে? বোঝা যাচ্ছে সে লাইগেন, দ্যাট ইজ দ্য ড্রাগ মলিকুল আর সিগন্যাল মলিকুল, এই গেটকে সে কন্ট্রোল করে। আচ্ছা, তারপরে আয়ন চ্যানেল। এখন আয়ন কি? কোনো এলিমেন্টের পজিটিভ আর নেগেটিভ চার্জ, যেমন সোডিয়াম উপরে একটা কি প্লাস, পটাশিয়াম একটা প্লাস, ক্লোরাইড একটা মাইনাস, এরকম। এগুলো হলো কোনো এলিমেন্টের পজিটিভ আর নেগেটিভ চার্জ বলতে বোঝায়। আর চ্যানেল হচ্ছে একটা মিডিয়াম থ্রু হুইচ দ্য সাবস্টেন্সেস মুভ। হ্যাঁ, তাহলে লাইগেন গেটেড আয়ন চ্যানেল এমন পাথওয়ে বা চ্যানেল যেটা কিনা সেলের সারফেসে থাকবে, ট্রান্সসেলুলার থাকবে, যার কাজই হলো আয়নের মুভমেন্টকে কন্ট্রোল করা। কিন্তু এই কন্ট্রোলটা কার প্রেজেন্সে হতে হবে? লাইগেন্ডের প্রেজেন্সে। তো এখন যেমন আমরা যদি কোনো প্লেস ভিজিট করতে যাই, এটা কোনো একটা ধরো কোনো জায়গা আমরা দেখতে গেলাম, তো এখন ওই ইনসাইডের যে ক্যাপাসিটি যদি ফুল হয়ে যায় ভিজিটরদের, তাহলে কি করবে? তাহলে বাইরে যে গার্ড বা গেটম্যান থাকবে, যখন ভিতরের ভিজিটরদের কনসেন্ট্রেশন ফুল, তখন সে গেট ক্লোজ করে রাখবে, তখন সে ভিতরে ঢুকতে দিবে না কাউকে। আবার যখন ভিজিটরদের কনসেন্ট্রেশন বাইরে কমে যাবে, মানে ভিজিটররা দেখা শেষ, খালি হবে, তখন সে গেটম্যান কি করবে? সেই কোয়ান্টিটির পার্সনকে এন্ট্রি দেবে যতটুকু স্পেস খালি হয়েছে, যতটুকু ভিজিটর চলে গিয়েছে, এবং আবার সে গেটকে বন্ধ করে দিবে। এই সিকোয়েন্সটা এইভাবে চলবে। এখানেও তাই, লাইগেন্ড হলো সেই গেটম্যান, এটা আগে বললাম। আচ্ছা, তো এটাকে আমরা বলি কি? আয়নোট্রপিক রিসেপ্টর, তাই তো? আচ্ছা, তো এখন যে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স যে তৈরি হবে, যে রিসেপ্টরকে যদি আমরা আগেই বলেছি যেটা কী করে, সিগন্যাল মলিকুলকে সে কী করে? আইডেন্টিফাই করে, তাই তো? যেটা এর মেইন কাজ হলো সিগন্যাল বা ড্রাগ মলিকুল যেগুলো মুভ করছে তাকে আইডেন্টিফাই করে নিজের সাথে বাইন্ড করিয়ে ফেলা, একটা ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করা, তাই তো? তো এই কমপ্লেক্স তৈরি করার ফলে যে অ্যাকশন তা সে ইনিশিয়েট করবে। রিসেপ্টরকে যদি একটা তালা মনে করি, তাহলে ড্রাগ বা সিগন্যাল মলিকুল হলো, মানে রিসেপ্টর তালা হলে ড্রাগ সিগন্যাল মলিকুল হলো চাবি, এটা ফিট হলে তালাটা খুলে যাবে, গেট ওপেন হবে এবং আয়ন চ্যানেল মুভ করতে পারবে। আচ্ছা, এখানে আমরা যেটা বললাম শুরুতে, যে এটার রেসপন্সটা কি? ভেরি র্যাপিড, ভেরি ফাস্ট, হ্যাঁ, উইদিন মিলি সেকেন্ড। তো এই যে লাইগেন্ড গেটেড আয়ন চ্যানেল, তো এটা আয়নোট্রপিক রিসেপ্টর, এটার হলো ভেরি ফাস্ট রেসপন্স, এবং এটার ফাংশন হলো নিউরো ট্রান্সমিশন, কার্ডিয়াক কন্ডাকশন, মাসেল কন্ট্রাকশন, এইগুলো। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টর ওপেন when the signal binds, যেমন আয়ন আউটসাইড দ্য সেল মেমব্রেন, তখন কি আয়ন চ্যানেল ক্লোজ বিফোর সিগন্যাল বাইন্ডিং। যখনই সিগন্যাল বাইন্ড করবে, সিগন্যাল বাইন্ডিং ওপেন্স আয়ন চ্যানেল অ্যালাউইং প্যাসেজ অফ আয়নস ইনটু দ্য সেল। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা বলছিলাম যে যখন কিনা এর ফাংশন কি বললাম? নিউরো ট্রান্সমিশন, কার্ডিয়াক কন্ডাকশন, মাসেল কন্ট্রাকশন, তাই তো? তাহলে যখনই এই যে উপরের ছবিটাতে একটা প্রিসিনাপটিক, একটা পোস্টসিনাপটিক মেমব্রেন, বাম দিকের ছবিটাতে দেখা যাচ্ছে, তাহলে যখনই একটা সিগন্যাল এই প্রিসিনাপটিক মেমব্রেনে আসবে, একটা পেন সিগন্যাল, একটা পেন সিগন্যাল প্রিসিনাপটিক মেমব্রেনে আসলো, একটা নিউরো ট্রান্সমিটার, ধর অ্যাসিটাইলকোলিন নিউরো ট্রান্সমিটার, নিকোটিনিক যেটা, সেটা কি হলো? রিলিজ হলো, পোস্ট সিনাপটিকে একটা সিগন্যাল পাঠাবে, তাই তো? আচ্ছা, তাহলে এই ডান দিকের উপরে ছবিটাতে দেখা যাচ্ছে যে কতগুলো প্রথমে চ্যানেলটা ক্লোজ ছিল,
যখন সিগন্যাল বাইন্ড করলো তখন এটা পোর, আগেও একটা পোর ছিল কিন্তু ইট ওয়াজ ক্লোজড, তাই না? যখনই সিগন্যাল বাইন্ড করলো তখন এটা খুলে গেল, খুলে গিয়ে ভিতরে কি সোডিয়াম ঢুকছে। হ্যাঁ, সোডিয়াম যখন এন্টার করছে তার মানে ইন্টারসেলুলার পোটেনশিয়াল অফ দ্য সোডিয়াম কি বাড়ছে, ওপেন হলো চ্যানেল, সোডিয়াম এন্টার করলো। হ্যাঁ, তো যখনই সোডিয়াম এন্টার করে, সোডিয়াম চ্যানেল ওপেন হয়, তখন অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়ালে যে নিচের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন পটেনশিয়াল আমরা খুব সিম্পলি যদি বলি যে অ্যাকর্ডিং টু দ্য পোটেন্সি অফ আয়ন্স দ্য অ্যাকশন ইজ প্রডিউস, দ্যাট ইজ পোটেন্সি অ্যাকর্ডিং টু চার্জ। তো এখন আমরা জানি যে অ্যাকশন পটেনশিয়াল মানে এগুলো ফিজিওলজির কথা, এটা আমি বোঝানোর জন্য জাস্ট বলছি যে এই -70 মিলিভোল্ট, তারপরে বাম দিকে যদি মেমব্রেন পোটেনশিয়াল ধরি তাহলে, এবং একটা টাইম যদি আমরা মনে করি ইয়েতে টাইম একটাকে ধরি আর একটাকে যদি মেমব্রেন পোটেনশিয়াল ধরি, তাহলে -70, -55, 0, দেন +30 এভাবে করে আমরা জানি। হ্যাঁ, তো এখন এই মিলিভোল্টে যেটা রিপ্রেজেন্ট করছি আমরা, তো এখানে যখন কিনা চ্যানেল ওপেন হবে, যখন কথাটা খেয়াল করতে হবে, যখন চ্যানেল সোডিয়াম মানে এন্টার করবে, যখন পজিটিভিটি বাড়ছে সেলের, তখন পজিটিভিটি বাড়ছে, তার মানে পজিটিভিটি বেড়ে গেছে মানে ফুল, খালি নাই, তার মানে এখন কি, এটা হলো ডিপোলারাইজেশন। পজিটিভিটি ইনসাইড দ্য সেল তখনই হচ্ছে, মানে -70তে তো একটা রেস্টিং পোটেনশিয়াল ছিল, তাই না? আমরা জানি যে সোডিয়াম চ্যানেল রেস্টিং স্টেট, একটা ক্লোজ আর একটা কি ওপেন। তো রেস্টিং পোটেনশিয়াল -70 মিলিভোল্টে ছিল, যখন আস্তে আস্তে এটা ডিপোলারাইজড হবে, ডিপোলারাইজড হচ্ছে কখন, যখন আস্তে আস্তে পজিটিভিটি সেলের ভিতরে বাড়ছে। তারপরে এটার কি হবে, রিপোলারাইজেশন, পিকে যাওয়ার পরে এটা হবে রিপোলারাইজেশন। আচ্ছা, তাহলে তারপরে আবার অনেক বেশি যখন নেগেটিভিটি হবে, অর্থাৎ সোডিয়াম যখন আস্তে 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 কমে যাচ্ছে সেলের মধ্যে, অনেক বেশি নেগেটিভিটি যখন, তখন আমরা বলি হাইপার পোলারাইজেশন। অর্থাৎ আমরা যদি এই যে পোলারাইজেশন একটা কমন টার্ম, এখানে ডি আর হাইপার বসিয়েছি, তাই তো? তাহলে ডিটা যদি পোলারাইজেশন মানে এটা হলো নেগেটিভিটি, যখনই ডি দ্যাট ইজ পজিটিভিটি, তাহলে ডি মিনস পজিটিভিটি, পজিটিভ আয়ন সোডিয়াম যখন সেলের ভিতরে কনসেন্ট্রেশন বাড়ছে, দ্যাট ইজ সেল বিকাম ডিপোলারাইজড। আর পোলারাইজেশন কখন, যখন নেগেটিভিটি হচ্ছে। তাহলে রিপোলারাইজেশন অর্থাৎ দ্বিতীয়বার পোলারাইজেশন হওয়াটাকেই আমরা বলছি, দ্যাট ইজ দ্বিতীয়বার নেগেটিভিটি হওয়াটাকে আমরা বলছি রিপোলারাইজেশন, এবং অনেক বেশি নেগেটিভিটি আসা মানে হাইপার পোলারাইজেশন। তাহলে এই যে ইফেক্টটা হলো এখন অ্যাকশন পটেনশিয়ালের ফলে, আমরা বলছিলাম কি যে এর কাজ কি, নিউরো ট্রান্সমিশন। তাহলে এইভাবেই সে সিগন্যালটাকে দিল, এবং ভেরি ফার্স্ট কতক্ষণে, উইদিন মিলি সেকেন্ড নিউরো ট্রান্সমিশন হবে, প্রিসিনাপটিক টু পোস্ট সিনাপটিক, কার্ডিয়াক মাসেলের কন্ডাকশন চলবে, মাসেল কন্ট্রাকশন চলবে নিউরোমাস্কুলার জাংশনে। তাহলে এই যে এক্সাম্পল কতগুলো বলেছি, এইগুলোর কাজ এভাবে চলতে থাকবে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাক। এই ভিডিওটি খান একাডেমি থেকে নেওয়া হয়েছে। লাইগেন-গেটেড আয়ন চ্যানেল বোঝানোর সুবিধার্থে খান একাডেমির ভিডিওটির সাথে ভয়েস এডিট করা হয়েছে। Have you ever wondered our nervous system, like our neuron or brain, can react so quickly? All the reasons are because of our ligand-gated ion channels. Ligand-gated ion channels are one type of major membrane receptors. Three categories of ligand-gated ion channel: G-protein coupled receptor, enzyme linked receptor, and today we will discuss ligand-gated ion channels. These are also called ion channel linked receptor. So ligand-gated ion channels are transmembrane ion channels that open or close in response to the binding of a chemical messenger like a ligand, where they are found in excitable cell neurons, and for this reason these ion channels react quickly to the binding of ligands, and they are very commonly found in the cells. They react very quickly to stimulus. We are talking about the transmembrane ion channels. They are transmembrane or integral proteins that also have a channel through which in which the things can move in and out. Let's we see how a channel look like, something like this. এটাকে যদি কালার আমরা একটা কালার চ্যানেল যদি আঁকার চেষ্টা করি,
এখানে, তাহলে এই মেমব্রেনের মধ্যে আমরা একটা এরকম একটা চ্যানেল দেখতে পাচ্ছি। এই চ্যানেলটাকে একটু কালার করে ফেললাম। হ্যাঁ, দিস পোর্শন অফ চ্যানেল, at this moment this channel is closed. There is the intracellular portion, cytosol and all other stuffs of here, and outside there is the extracellular environment. This ion channel has a weird kinking. উপরে একটা weird kinking দেখতে পাচ্ছি. This is the place where messenger like a ligand neurotransmitter can bind. Does a ligand look like this? এরকম যদি একটা ligand হয়ে থাকে and our ligand and this ligand can bind there, shape of this ligand is complementary to the shape of our channel, and so fixed right in there. So only specific ligand can bind with the specific channel. This is we called our lock and key, or more updated called induced fit. Once the ligand bind, that what they actually do is they open up the channel which was closed previously. ছবিতে আমরা দেখতে পাচ্ছি চ্যানেলটা ক্লোজ, তারপরে এটা ওপেন হবে. we can see the like this channel is open up and like a channel, ক্যানেলের মতো করে ক্লোজ চ্যানেলটা ওপেন হয়ে গেল. Now this is our open channel. One more interesting thing in ligand gated ion channel is where the ligand bind. Look at the binding site. The binding site is not in the actual channel. The reason why this is because we call the allosteric binding. So the ligand bind with the allosteric site. This is a place where is away from the ion channel. What happened? Once the ligand bind, it control the opening and closing of the ion channel by altering the protein conformation of the entire protein. So once it binds, the channel open in different places, and the ion permeability of the entire plasma membrane can quickly change. This is not just one thing happening. So many ligands are binding in many channels and scattered of the cell membrane. All these are opening and closing all at once. Once this channel is open, it let the ions like potassium, sodium, chloride and calcium being the most common move through the open channel. Once the ion move in and out, this will cause a change in electrical property of the cell. In other words, it converts the extracellular ligand signal into intracellular electrical signal. Ion can move in and also move out, have a intracellular electrical response, electrical signal happening inside the cell. Two things are happened. First, this allosteric binding site, this is the area that is complementary to the ligand, can be intracellular, can be inside the cell, but as considered where we have think about the main purpose of the membrane receptor, and we have to realize the generally matter response are extracellular signals, things that are on the outside of the cell membrane. And channel, we are speaking that ligand gated ion channel, those have a binding site on the extracellular side. The second thing to note is that the possible multiple allosteric binding sites for ligands. So that is the possible of multiple of these kinks of complementary shapes that let the ligands bind into proteins. Finally, I'll clear up two quick misconceptions regarding the ion channel. They are not the same as voltage gated ion channel. Voltage gated ion channels rely on the difference in membrane potential, and as we call the ligand gated ion channel actually responds by binding of a ligand. The voltage gated ion channel, this only depends on the difference in membrane potential. And second one that easily confused, that we call the stress activated ion channels, which activation depends on a deformation of cell membrane.
that is or cell membrane stretching. So in summary, ligand gated ion channels are one type of membrane receptor. They are transmembrane ion channels that open or close in response to the binding of a chemical signal like ligand. So when we see here the channel is closed, and when a ligand binds to its allosteric site, which is a site that is not on the channel itself, then it open and the ions sodium, potassium, calcium, chloride moves inside the cell, and this causes intracellular electrical signal. We have outside a ligand. After binding, we get intracellular electrical signal. This actually tell or instruct the cell to do something. And ligand gated ion channels not to be confused with voltage gated ion channels, which only rely on difference in membrane potential, and not to be confused with stress activated ion channels, which are